সরি গাইস, অনেকদিন পর হয়ে গেল। আসলে বাস্তব জীবনে ব্যস্ততার কারণে গল্পটা শেষ করা হয়ে ওঠেনি। লাস্ট পার্ট ঘৃণার মেরিন তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছিলে, তাই এটার সেকেন্ড পার্ট নিয়ে এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। অবশ্যই অনেকটাই গ্যাপ হয়ে গিয়েছে, অনেকে কমেন্ট করেছিলে, আমাকে জানিয়েছিলে যে তোমরা এই গল্পটা শুনতে চাও, কিন্তু আমার সময়ের তাগিদে হয়ে ওঠেনি, তার জন্য খুবই দুঃখিত। আশা করি এখন থেকে কন্টিনিউ করব এবং গল্পটাতে সামনে অনেক বড় বড় টুইস্ট আছে যেগুলো শুনে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। এখনই অনেকে অবশ্য গল্পটাকে একটু পছন্দ করেছো, আমারও পার্সোনালি গল্পটা খুব পছন্দ। তো আসো এত বকবক না করে শুরু করি। ঘৃণার মেরিন লিখেছেন মোহনা। পর্ব ২। চৌধুরী বাড়িতে নতুন বউ নিয়ে ফিরল নীর। দরজার কাছে বরণডালা নিয়ে দাঁড়িয়েছিলেন নীলিমা। গাড়ি থামতেই নীর মেরিনকে ফেলেই হনহন করে ভেতরে যেতে নিলে নীলিমা বাধা দিলেন। নীলিমা জিজ্ঞাসা করলেন, ভেতরে ঢুকছো কেন? মেরিনও পাশে থেকে মন্তব্য করলো, সেটাই তো, বউ রেখে কেউ একা একা বাড়িতে ঢোকে? নীর ইতস্তত করে বলল, মামুনি, ও আমার নীরা না, ও। কিন্তু নীলিমা তাকে থামিয়ে দিয়ে সোজাসুজি মেরিনের নাম ধরে ডাকলেন, মেরিন। নিহাল অবাক হয়ে জানতে চাইলেন, তুমি কি করে জানলে? নীলিমা স্বাভাবিকভাবে উত্তর দিলেন, ভুলে গেছো নাকি যে বাসায় টিভি আছে? নীর আবারও ভেতরে যেতে চাইলে নীলিমা তাকে বাধা দিয়ে বললেন, না, যেভাবেই হোক বিয়েটা হয়েছে, আর চৌধুরী বাড়ির বউ হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, তাই আমি তোমাকে এভাবে ঢুকতে দিতে পারি না। নিহাল হস্তক্ষেপ করতে চাইলে নীলিমা থামিয়ে দিয়ে বললেন, ঘরের কর্ত্রী আমি, তাই আমার সংসার আমাকে সামলাতে দাও, ওদের দুইজনকে বরণ করতে দাও। নীর প্রতিবাদ করে বলল, মামুনি, আমি ওকে বউ বলে মানি না। নীলিমা স্পষ্ট করে বললেন, তাতে কিছু করার নেই, সারা দেশের লোক দেখেছে যে তোমাদের বিয়ে হয়েছে, ৩ কবুল বলে বিয়ে হয়েছে। নিহাল কিছু বলতে চাইলেও নীলিমা তাকে চুপ করিয়ে দিল। এরপর নীলিমা দুইজনকে বরণ করলেন এবং নীরকে নির্দেশ দিলেন, নীর, এবার মেরিনকে কোলে নিয়ে বাড়িতে ঢোকো। নীর আপত্তি জানিয়ে বললেন, ইম্পসিবল, কখনোই না। মেরিন তখন দুষ্টুমি করে প্রস্তাব দিল, আমি যদি ওনার কাঁধে করে ঢুকি হবে? বলেই মেরিন লাফ দিয়ে নীরের পিছনে গলা ধরে ঝুলে পড়ল। নীর অবশ্য সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে দিল। নীলিমা তখন বাড়ির নিয়ম স্মরণ করিয়ে দিয়ে বললেন, বিয়ের পর বউকে প্রথম কোলে তুলে বাড়িতে ঢুকতে হয়, এটাই চৌধুরী বাড়ির নিয়ম। নীর তখন হতাশ হয়ে জানতে চাইলেন, মামুনি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? নীলিমা তখন নীরকে একটু আড়ালে ডেকে নিলেন। নীর জিজ্ঞাসা করলেন, মামুনি তুমি নীলিমা মামুনি তুমি নীলিমা তাকে আশ্বস্ত করে বললেন, ঠিক করছি, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, এই মেয়েকে আমাকে আমার মতো সামলাতে দাও, ওই মেয়েকে তোমার ঘাট থেকে আমি নামিয়েই ছাড়বো, ওর জীবন যদি ছাড়খাড় না করেছি তো আমিও উল্টা পায়ে দৌড়ে পালাবো, দেখিস। নীর বিভ্রান্ত হয়ে জানতে চাইলেন, মানে? নীলিমা ব্যাখ্যা করলেন, দেখে যাও, আমি মলমও লাগাবো, আবার ক্ষত গভীরও করব। তোমার অমঙ্গল হোক সেটা আমি কখনোই চাইব না, তোমার ভালোর জন্য আমি সব করতে পারি বাবা। নীলিমার কথায় নীর শেষমেশ মেরিনকে কোলে তুলে বাড়িতে ঢুকল। ১ ঘন্টা পর নীরের কাজিন ভাবিরা মেরিনকে রুমে রেখে গেলেন। ঘরটি ফুলে ফুলে সাজানো, কিন্তু খাটে এন লাভ এন লেখা দেখে মেরিনের মাথা খারাপ হয়ে গেল। সে ছুরি দিয়ে দ্বিতীয় এনকে নষ্ট করে নতুন করে এন লাভ এম লিখল। মেরিন মনে মনে বলল, নীরের পাশে কেবল আর কেবল মেরিন থাকবে। এরপর মেরিন ঘরের চারপাশে নীরার ছবি দেখতে পেল। হাতের ছুরিটার দিকে তাকিয়ে সে একটি শয়তানি হাসি দিল। ঠিক তখনই নীলিমা রুমে এলেন। নীলিমা মমতা দেখিয়ে বললেন, মামুনি, কিছু তো মনে হয় খাওয়া হয়নি তোমার, এখন কিছু খেয়ে নাও, আমি নিজে খাইয়ে দিচ্ছি তোমায়, এসো। মেরিন তখন নীলিমাকে টেনে সোফায় বসিয়ে হাতে থাকা ছুরিটা দিয়ে নীলিমার গাল ছুঁয়ে আঁকিবুকি করতে করতে বলল, পেছন দিয়ে সাধারণ কাটার আঘাতের থেকে সামনাসামনি গুলি করা আমার বেশি পছন্দ। নীলিমা চমকে গিয়ে জানতে চাইলেন, মানে? মেরিন তখন নীলাদির বলা কথাগুলো পুনরাবৃত্তি করল, কাটা দিয়ে কাটা তুলতে হয়, এই মেয়েকে আমাকে আমার মতো সামলাতে দাও, ওই মেয়েকে তোমার ঘাট থেকে আমি নামিয়েই ছাড়বো, ওর জীবন যদি ছাড়খাড় না করেছি তো আমিও উল্টা পায়ে দৌড়ে পালাবো, কি তাই তো? নীলিমার চোখ তখন বড় হয়ে গেল। মেরিন আবারও বলল, কি নিখুঁত অভিনয়, যে নিউরোলজিস্ট নীর আহমেদ চৌধুরী বর্ষণ চৌধুরী পর্যন্ত তোমার অভিনয় ধরতে পারল না। নীলিমা তখন হেসে উত্তর দিল, ধরবে কি করে, পরিচালনাতে যে মেরিন বন্যা নীর খান চৌধুরী ছিল। বলেই দুজন হাহা করে হাসতে লাগলো। মেরিন নীলিমাকে জড়িয়ে ধরে বললে, মামুনি, হোয়াট অ্যান অ্যাক্টিং, ইউ আর টু গুড।
নীলিমা হাসতে হাসতে বললেন, যার এমন একটা কুটুপুটু বৌমা আছে তাকে তো টু গুড হতেই হবে। তবে তোমার লেখা এই ডায়লগটার জন্য আমি কিভাবে যে প্র্যাকটিস করছি তা কেবল আমি জানি। মেরিন হাসিতে ফেটে পড়ল এবং জানালো তার খুব ক্ষুধা লেগেছে। নীলিমা তখন মেরিনকে খাইয়ে দিচ্ছিলেন আর মেরিন অদ্ভুত দৃষ্টিতে নীলিমার দিকে তাকিয়েছিল। নীলিমা জিজ্ঞাসা করল, কি দেখছো? মেরিন উত্তর দিল, মমতা। নীলিমা এর মানে জানতে চাইলে মেরিন বলল, মানে কিছু না। আর শোনো, পরশু তোমাকে কি করতে হবে। 2 ঘন্টা পর নীর রুমে ঢুকলো। ঘরে আগুন জ্বলছে দেখে তিনি অবাক হলো এবং জিজ্ঞাসা করলো, এ কি? মেরিন শান্তভাবে উত্তর দিল, ভয় পাওয়ার কিছু নেই, আমি ধরিয়েছি, কিছু আবর্জনা পোড়াচ্ছি। নীর বুঝতে পারলো যে নীর বুঝতে পারলো যে নীরার ছবি পোড়ানো হচ্ছে। একটা ছবি পাশে পড়তেই নীর চিনতে পারলো যে সেটা নীরার ছবি, তবে মুখটা বিকৃত। তিনি রুমের চোখ বুলিয়ে দেখলেন নীরার কোনো ছবি আর নেই। নীর রেগে গিয়ে বলল, এই এই তোমার সাহস কি করে হয় নীরার? মেরিন প্রত্যুত্তরে দিল, আমার সাহসের প্রমাণ 4 ঘন্টা আগেই পেয়েছেন। নীর নীরার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে বলল, এই ছবি পুড়িয়ে কোনো লাভ নেই মেরিন। নীরার ছবি আমার বুকের মধ্যিখানে আঁকা আছে। আমার মন থেকে নীরাকে তুমি কখনোই সরাতে পারবা না। মেরিন আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আমি চাইলে নীরাকে দুনিয়া থেকে সরাতে পারি, আর আপনার মন থেকে পারবো না? আমি যদি চাইতাম তবে আপনার নীরাকে ছলে বলে কৌশলে আপনার সামনে জঘন্য প্রমাণ করতে পারতাম। এরপর কল্পলোকের কোনো কল্পলতা হয়ে আপনার সামনে নিজেকে উপস্থাপন করে আপনার মনে আমার জন্য ভালোবাসার ফুল ফোটাতে পারতাম। কিন্তু আমি তা করিনি। আমি হয়েই আপনার সামনে নিজেকে তুলে ধরেছি, কারণ মেরিন ছলনা করতে জানে না। নীর তখন মেরিনকে বিদ্রূপ করে বলল, ছলনা করতে জানে না, ধ্বংস করতে জানে, কেড়ে নিতে জানে। মেরিন স্বীকার করে বলল, বাট ইউ নো হোয়াট, আই লাভ ইউ। নীর সরাসরি উত্তর দিল, অ্যান্ড আই হেইট ইউ। মেরিন হাসি মুখে বলল, ভালো, মিথ্যা ভালোবাসার থেকে সত্যিকারের ঘৃণা অনেক ভালো। মেরিন তখন নীরকে সালাম করতে গেলে নীর পিছে সরে গেল এবং বলল, আমি তোমাকে বউ হিসেবে মানি না, সো এই বউগিরি করবা না। নীর চলে যেতে নিলে মেরিন ধাক্কা দিয়ে নীরকে সোফায় ফেলে তার পা ধরে সালাম করল। মেরিন ধীরতার সাথে বলল, আপনার মানাতে কিছু যায় আসে না, আমি আপনার বউ, সেটা আমি মানি। দুনিয়া মানে আমি মানি আমি আপনার বউ, সো দ্যাটস ইট। আপনার জীবনের যদি কোনো সত্য থাকে তবে সেটা হলো এই যে আমি আপনার বউ। নীরের চোখে আগুন। তিনি মেরিনের গলা চেপে ধরে বলল, আর তোমার জীবনের বড় সত্য হলো তুমি আমার চোখের কাঁটা। আজ থেকে আমার সকল অভিশাপে তুমি। মেরিনের দম আটকে যাওয়ার উপক্রম হলো, মুখ চোখ লাল হয়ে গেল, কিন্তু সে নিজেকে ছাড়ানোর চেষ্টা না করে বরং ঠোঁটের কোণে হাসি বজায় রাখল। মেরিনের অবস্থা দেখে নীর নিজেই তাকে ছেড়ে দিল। স্বাভাবিক হওয়ার পর মেরিন বলল, আপনার সকল অভিশাপে আমি হলেও আমার সকল আমলে আপনি, আমার সকল দোয়ায় আপনি। নীর চলে যেতে নিলে মেরিন তার হাত টেনে নিয়ে একটি সোনার ব্রেসলেট পরিয়ে দিয়ে বলল, এটা সবসময় হাতে রাখবেন। এটা আমি কাবা শরীফের ওখান থেকে স্বর্ণের গিনি কিনে এনে বানিয়েছি, যে গিনিটা কাবা শরীফে স্পর্শ করানো হয়েছে। এই ব্রেসলেটটা আপনাকে সকল বিপদ আপদ থেকে দূরে রাখবে ইনশাল্লাহ, আর এটা সেদিনই খুলবেন যেদিন আমি মরে যাব। নীর তখনই সেটি হাত থেকে খুলে ছুঁড়ে বিছানায় ফেলে দেয় এবং বলে, তুমি এখনই আমার কাছে মৃত, আজীবন থাকবে। যদি তোমার বদৌলতে আল্লাহর তরফ থেকে আমার ওপর কোনো সৌভাগ্য রহমত নাজিল হয় তবে তার বদলে আমি আল্লাহর অভিশাপ নিতে চাইব। তোমার বদৌলতে জান্নাতের থেকে জাহান্নামকে আমি প্রাধান্য দিব। নীরের কথার জবাবে মেরিন কেবল একটা হাসি দিল। এরপর আবার ব্রেসলেটটা এনে নীরের হাতে পরিয়ে দিয়ে বলল, ভালোভাবে কোনো কথাই বোঝেন না, পরিয়ে দিলাম। এরপরও যদি এটা কবজি থেকে খুলে ফেলেন আপনার জানের শরীর থেকেও কবজিটা কেটে ফেলা হবে, আর আপনি জানেন যে আমি এটা করতে পারবো। নীর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। মেরিনও ফ্রেশ হয়ে পোশাক বদলে খাটে এসে নীরের বুকে মাথা রেখে শুতেই নীর তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। খাটের কোনায় লেগে মেরিনের কপাল কেটে রক্ত বের হতে লাগলো। নীর তাকে সতর্ক করে বলল, আগেই বলেছি আমি তোমাকে বউ বলে মানি না, আমাকে টাচ করার সাহসও দ্বিতীয়বার করবা না, না হলে এর থেকেও বেশি আঘাত পাবে। মেরিন তখন শাহরুখ খানের দেবদাস ছবির একটি গানের লাইন উদ্ধৃত করল, जो हक तुमने मुझको दिया उस हक मेरे चेहरा खिला রাখুঙ্গি ইসকো নিশানি বানাকার, রাখুঙ্গি ইসকো হামেশা সাজাকার। গানের লাইনটা হয়তো অত সুরেলাভাবে আমি গাইতে পারিনি, তাই সরি, জাস্ট লাইনটা মেনশন করে দিলাম তোমাদের।
এরপর মেরিন বলল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পে দেবদাসের আঘাতে পার্বতীর রূপ সত্যি সত্যি বেড়েছিল কিনা জানি না, কিন্তু আজকে নীরের আঘাতে মেরিনের কপালে যে দাগ হলো তাতে অবশ্যই মেরিনের রূপ অবশ্যই বেড়ে গেল। নীর বলল, যার মন সুন্দর না তার রূপও সুন্দর না, তুমি খাটে ঘুমাও, আমি সোফায় ঘুমাবো। মেরিন বলল, এই যে আমি আপনার কাছে কিছু চাই না, লাইক স্ত্রী মর্যাদা অরফাট, তবে রোজ রাতে আপনার বুকে মাথা রেখে একটু শান্তির ঘুম ঘুমাতে চাই। নীর জানতে চাইল, ভাবলে কি করে যে তোমাকে আমার বুকে মাথা রাখতে দিব? মেরিন অনুরোধ করলো, রিকোয়েস্ট করছি নীর। নীর সরাসরি না বলল। মেরিন তখন হুমকি দিল, ভালো হবে না। নীর বলল, আর কি খারাপ করবে? মেরিন হেসে রিমোট দেখে বলল, হ্যাঁ, এই রিমোটটা দেখতে পাচ্ছেন? এটা নর্মাল রিমোট না, এটা প্রেস করলে বোম ব্লাস্ট হবে। নীর ভয় পেলেন না জানিয়ে বলল, নীর ভয় না পেয়ে জানিয়ে বলল, ভয় দেখিয়ে লাভ নেই। মেরিন বলল, আপনার কি মনে হয় মেরিন ভয় দেখায়? ভয় তারা দেখায় যারা নিজেরা ভয় পায়। সে নীরকে তার ফোনে বোম ট্র্যাকার চেক করতে বলল। নীর চেক করে দেখলেন সত্যি বোমা রয়েছে। নীর অবাক হয়ে বলল, তুমি এতটা জঘন্য? মেরিন বলল, যতটা দেখছেন বা ভাবছেন তার থেকেও বেশি জঘন্য আমি। বাধ্য হয়ে নীর মেরিনকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। মেরিন স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, জানি না কত বছর পর এমন শান্তি পেলাম। আমার যে মাথা গোজার কোনো জায়গা নেই নীর, আজ থেকে পেলাম। ওদিকে নিহাল নীলিমাকে জিজ্ঞাসা করলেন, এসবের মানে কি? নীলিমা জিজ্ঞাসা করলেন, কোন সবের? নিহাল বললেন, তুমি ভালো করেই জানো কিসের কথা বলছি। তুমি ওই মেয়েকে বউ বলে কিভাবে মেনে নিতে পারো? ওই অসভ্য বেয়াদব বেলাগাম মেয়েকে বউ হিসেবে কিভাবে মেনে নিতে পারো? এখন বলো না যে নীরকে কথা আমি বিশ্বাস করব। ওই মেয়েটা কতটা খারাপ তুমি জানো? কি করেছে আজকে? তুমি কিছু বলছো না কেন? নীলিমা তখন কঠোর হয়ে বললেন, তুমি তোমার মনের ভাব প্রকাশ করো, কারণ আজকের পর থেকে আমি আমার মামুনির নামে কোনো বাজে কথা শুনবো না। নিহাল চমকে গিয়ে জিজ্ঞাসা করেন, মামুনি, তুমি কি পাগল হয়ে গেছো? নীলিমা বললেন, না, আমি একদম ঠিক আছি। তোমাদের বাবা ছেলের মাথা খারাপ হয়ে গেছে, কারণ আমার ছেলের পাশে কেবল মেরিনকেই মানায়, নীরা নয়। মেরিনই আমার ছেলেকে সত্যিকারের ভালোবাসে, অকারণে ভালোবাসে। মেরিন নীরের জন্য পারফেক্ট, রূপে গুণে যোগ্যতায় বংশ পরিচয় সবটায়। নিহাল এটিকে সেকেলে কথা বললেও নীলিমা ধীরভাবে বললেন, ঠিকই বলছি। আর শুরু থেকেই নীরাকে আমার পছন্দ ছিল না, কারণ যার বাবার ৩ বিয়ে করা মা, একটু লাইনটা আবার গুছিয়ে বলতেছি। শুরু থেকেই নীরাকে আমার পছন্দ ছিল না, কারণ যার বাবার ৩ বিয়ে, মা ২-৩ বিয়ে করা, সেই মেয়েকে আর কত ভালো হতে পারে? নিহাল বাধা দিতে চাইলে নীলিমা বললেন, চিল্লায়ও না, ঠিক বলেছি। ওই মেয়েরও চরিত্র শুরু থেকেই আমার ভালো লাগেনি। যতই ভালো হবার নাটক করুক না কেন, শুধু খানবাড়িতে থাকলেই, খানবাড়ির শিক্ষা পেলেই সে খানবাড়ির মেয়ে হয়ে যায় না, খানবাড়ির রক্ত হয়ে যায় না। বিষ বৃক্ষ কখনই আম গাছ হয় না। নিহাল তখন মেরিনের খারাপ দিকগুলো তুলে ধরলেন। আর ওই মেয়েটা বুঝি ভালো? এই মেয়েটা সবার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, মারামারি করে, ছেলেদের পোশাক পরে। এই মেয়ে এতটা খারাপ যে নিজের আপন মা বাবা তাকে মেয়ে হিসেবে মানে না। নীলিমা এই জন্য মা বাবাকেই দায়ী করলো। এটা মা বাবার কলঙ্ক। সন্তান খুনি, জঘন্য, খারাপ হলেও মা বাবা সন্তানকে ফেলে দেয় না, এনারা ফেলেছে। নীলিমা আরও বললেন, আগে থেকেই মেরিনকেই আমার পছন্দ ছিল। নিহাল জানতে চাইলেন, তুমি ওকে কবে দেখলে? নীলিমা বললেন, গত বছর, যখন আমি নীরাকে ঈদের জামা দিতে যাই। মেরিন বাড়িতে ঢুকলো, হাত থেকে অনেক রক্ত ঝরছিল, তবুও কণিকা উঠে গেল না। সে নীরাকে কোন পোশাকে দেখতে ভালো লাগবে সেটা দেখতে ব্যস্ত। পরে মেরিনের দাদু দৌড়ে এসে হাতে ব্যান্ডেজ করে দিল। মেরিন একবার আমার দিকে তাকালো, কি অদ্ভুত সেই চাহনি, কি মায়া সেই চোখে মুখে। কোনো কাজল, কোনো লিপস্টিক ছিল না তার মুখে। কুদরতের সাজে সজ্জিত সে। যখন জানতে পারলাম যে কণিকা ওর মা, তাও আপন মা, তখনই ভেবে নিয়েছিলাম যে কোনো ঘাপলা আছে। ভাবছিলাম যদি মেরিনই নীরের বউ হতো, কিন্তু নীর তো নীরা নীরা বলে অজ্ঞান। কিন্তু ভাবতেও পারিনি যে মেরিন নীরকে ভালোবেসে ফেলবে, আর এতে আমার থেকে খুশি কেউ না, কারণ মেরিন নীরকে সত্যিকারের ভালোবাসে। নিহাল, ঘাপলা? কি জানতে চাইলে নীলিমা বলল, দাঁড়াও, সবে তো গল্পের শুরু। নিহাল হতাশ হয়ে বলল, যাই হোক না কেন, নীর মেরিনকে সারা জীবন ঘৃণা করবে, কোনোদিন ভালোবাসবে না। নীলিমা বলল, বাসবে। নিহাল বলল, ইম্পসিবল। নীলিমা বাজি ধরার প্রস্তাব দিল। বাজি? বাজি, চলো বাজি লাগি। নীরের কাছে কি কখন মেরিন থেকে ভালোবাসা, আচ্ছা, বলল যে চলো বাজি লাগি, নীরের কাছ থেকে কি কখন মেরিন ঘৃণার মেরিন থেকে ভালোবাসা মেরিন হতে পারবে কিনা। নিহাল বাজি ধরলেন যে কখনোই নীরার
নীরের কাছে মেরিন ঘৃণার মেরিন, ভালোবাসার মেরিন হতে পারবে না। নীলিমা তখন বললেন, আমি লাগলাম হতে পারবে। আজকে মেরিন নীরকে যতটা ভালোবাসে তার থেকে 1000 গুণ বেশি নীর মেরিনকে ভালোবাসবে। তখন মেরিন নীরকে ছাড়লেও নীর মেরিনকে ছাড়বে না। সকালে মেরিনের আগে ঘুম ভাঙল। সে দেখল যে সে তখনও নীরের বুকেই ঘুমিয়ে আছে। নীরের বুকে চুমু দিয়ে এরপর সে নীরের ঠোঁট জোড়া দখল করে নিল। ঘুমের মধ্যে নীরের দম নিতে কষ্ট হলো। চোখ খুলে দেখে মেরিন তাকে চুম্বন করছে। মেরিন ছেড়ে দিতেই নীর জানতে চাইলেন, এসবের মানে জানতে পারি? মেরিন উত্তর দিল, গুড মর্নিং কিস। সন্ধ্যায় রিসেপশনের পর নীর মেরিন খান বাড়িতে গেলেন। সন্ধ্যায় রিসেপশনের পর নীর মেরিন খান বাড়িতে গেলেন। দাদুভাই নিজেই তাদের বরণ করে নিলেন। নীরকে দেখেই নীরা তাকে জড়িয়ে ধরতে দৌড় দিল, কিন্তু মেরিন সামনে দাঁড়ালো। মেরিন বলল, নীরা আপু, অন্যের বর কিভাবে জড়িয়ে ধরতে এসো না, মানুষ বলবে তোমার নজর খারাপ। খাঁটি বাংলায় কি বলে জানো? নীরা আঙুল ধরে মেরিনকে কিছু বলতে গেলে মেরিন তার আঙুল এমনভাবে মুচড়ে দিল যে সেটি ভেঙে যাওয়ার উপক্রম হলো। মেরিনের আগে বলল, সাহস কিভাবে আমাকে আঙুল দেখানোর? নীর তাকে ছাড়তে বললে মেরিন ছেড়ে দিল। এরপর মেরিন নীরাকে বলল, আপনার না হওয়া বউকে বলে দিন যেন ভুলেও আপনার সামনে না আসে, তবে এই দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যাবে। আর হ্যাঁ, খান বাড়িতে শেষ 10 সেকেন্ড গুনে নাও। নীরা মানে জানতে চাইলে মেরিন স্পষ্ট করে বলল, মানে গেট আউট ফ্রম মাই হাউস, নিজের ভিখারি বাপের বাড়িতে যাও, গেট আউট। কবির হস্তক্ষেপ করে বললেন, তুমি ওকে বাড়ি থেকে বের করার কে? মেরিন দাবি করল, বাড়ির মালিক। কেন ভুলে যান মিস্টার খান? এখন নীরা বানু, আপনি চলে যান এখান থেকে। নীর কিছু বলতে গেলে মেরিন তাকে থামিয়ে দিয়ে বলল, বাড়ি থেকে বের করছি, দুনিয়া থেকে না। নীরা তখন কণিকার কাছে সাহায্য চাইলে কণিকা বলল, চিন্তা করিস না মা, তুই তো আমার সোনা মা, লক্ষ্মী মা, তোর জন্য তো সবার মনের দুয়ার খোলা, এর মতো অপয়া না। মেরিন তাদের থামিয়ে দিয়ে বলল, হয়ে গেছে, শেষ, আরও কিছু বলার আছে নীরা? ডোন্ট ওয়েস্ট মাই টাইম। তোমার খালামণি হাজার চেষ্টা করলেও তোমাকে এই বাড়িতে রাখতে পারবে না, সো আউট। নীরা চলে গেল। মেরিন ফ্রেশ হয়ে গেল। নীর বাগানে দাঁড়িয়েছিল। কণিকা তাকে কফি দিল। কণিকা নীরকে আশ্বস্ত করে বলল, নো ওয়ারি, তুমি কালই ওই মেয়ের থেকে মুক্তি পাবে, কথা দিলাম। সকালে নীর তখনও ঘুমাচ্ছিল। তমা, যে কিনা বাড়ির চাকরানি, এসে মেরিনকে জানালো যে নিচে অফিস ম্যানেজার এসেছে। মেরিন নিচে গেল। ম্যানেজার তাকে কিছু কাগজে স্বাক্ষর করতে বলল। মেরিন বিরক্ত হয়ে কাগজগুলো পড়ছিল এবং স্বাক্ষর করছিল। হঠাৎ তার সন্দেহ হলো এবং তিনি মাঝখান থেকে লুকানো একটি ডিভোর্স পেপার বের করলো। মেরিন আত্মা কেঁপে উঠল। কণিকা খান, মিসেস কণিকা খান বলে চিৎকার করে উঠল। নীরের ঘুম ভেঙে গেল এবং সবাই দৌড়ে নিচে এলো। মেরিনের রাগান্বিত কণ্ঠে পুরো খান বাড়ি কেঁপে উঠল। মেরিন কাগজগুলো দেখিয়ে কণিকার দিকে ছুঁড়ে মেরে জিজ্ঞাসা করলো, এসবের মানে কি, বলবেন? কণিকা স্বাভাবিকভাবেই উত্তর দিল, যেটা দেখছো সেটাই ডিভোর্স পেপার তোমার আর নীরের। এই কথা শুনেই মেরিন টেবিলের উপরে থাকা ছুরি নিয়ে কণিকাকে দেওয়ালে ঠেকিয়ে ছুরিটা তার গলায় ধরল। মেরিন রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, কি বলেন, আরেকবার বলেন। বলেন। কবির নীর মিলেও তাকে সরাতে পারল না। পরে দাদুভাই এসে মেরিনকে সরিয়ে দিল। নীর চিৎকার করে বলল, তুমি কি পাগল? নিজের মায়ের গলায় কেউ ছুরি ধরে? মেরিন বলল, আমি ধরি, আর আনফরচুনেটলি মহিলা আমাকে জন্ম দিয়েছে, আর তাই সে এখনো জীবিত আছে। না হলে আমার আর ওনার ডিভোর্সের কথা উচ্চারণ করার জন্য এতক্ষণে ওনার গলাটা শরীর থেকে আলাদা হয়ে যেত। বলেই মেরিন হাতে থাকা ছুরিটা ছুঁড়ে মারলেন। তার হাতলটা গিয়ে দাদুভাইয়ের পায়ে লাগলো। দাদুভাই যন্ত্রণায় আহ বলে উঠলেই মেরিন অস্থির হয়ে দৌড়ে তার কাছে গেলেন। তেমন ব্যথা না পেলেও মেরিন ভীষণ চিন্তিত হয়ে পড়ল। নীর মনে মনে ভাবলেন, এই মেয়ে কেমন মেয়ে, আর এমন কেন? নিজের মায়ের গলায় ছুরি ধরে, অথচ দাদুভাইয়ের সামান্য ব্যথায় অস্থির। বিকেলে তারা দুজন চৌধুরী বাড়ি ফিরে গেল।